আজকে আমার প্রথম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাজভবন সেফ নয়। আপনি জানেন যে দুজন অলরেডি বাই ইলেকশনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, তো তারা 23 দিন হয়ে গেছে রাজভবনে যাচ্ছেন না। তার কারণ হচ্ছে বিধানসভা ভবনে রাজ্যপালকে এসে শপথ করাতে হবে। রাজ্যপাল কালকে 2টো পর্যন্ত ছিলেন, 2টো পর্যন্ত সময় দিয়েছিলেন, আসেননি বলে দিল্লি চলে গেছেন। আজকে মমতা ব্যানার্জি নবান্নতে একদম প্রকাশ্যে বলছেন যে ওখানে কি করে যাবে, ওখানে মহিলারা সেফ নয়। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং তার দল একটা চোরের সরকার, এবং তারা যে রাজভবনকে রাজ্যপালের প্রতি আঙুল তুলছে, রাজ্যপালের বিরুদ্ধে আঙুল তোলা মানে সংবিধানের উপর আঙুল তোলা। কারণ মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিমণ্ডল শপথ কোথা নিয়েছিল? শপথ কোথা নিয়েছিল? রাজভবনে নিয়েছিল। রাজভবনে নিয়েছিল। কার কাছে নিয়েছিল? রাজ্যপালের কাছে। এবং এই রাজ্যপালকে এই বাংলার মুখ্যমন্ত্রী বাংলা শেখানোর জন্য হাতে খড়ি দিয়েছিল। কোথায় বসে দিয়েছিল? রাজভবনে বসে দিয়েছিল, হাতে খড়ি দিয়েছিল। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে হাতে খড়ি দিই, ও আ হ্রস্বই দীর্ঘ, ঠিক সেই রকম ভাবে রাজভবনে বসে এই মমতা ব্যানার্জি এই রাজ্যপালের হাতে খড়ি দিয়েছিল বাংলা শেখার জন্য। তাহলে তখন এই রাজ্যপালের পাশে বসে হাতে করে দিয়েছিল, এবং এই রাজ্যপালের সাথে সমগ্র মন্ত্রিমণ্ডল শপথ নিয়েছিল। তখন রাজ্যপাল কি খুব ভালো ছিল? আর আজকে রাজ্যপাল বাঘের বাচ্চা হয়ে গেল, যে গেলেই হাম করে খেয়ে নেবে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গেলেই খেয়ে নেবে। আজকে রাজ্যপালের কাছে উনার নবনির্বাচিত যে এমএলএ গুলো হয়েছে তারা যাচ্ছে না। অর্থাৎ সংবিধানে একটা ক্রাইসিস করার চেষ্টা করছে, সংবিধানে একটা ক্রাইসিস করার চেষ্টা করছে। আপনি দেখুন, এরা যতক্ষণ না শপথ নেবে তখন সংবিধান অনুযায়ী এমএলএ হতে পারছে না, একদম এমএলএ হতে পারছে না। দেখবেন এরাই আবার অবস্থানে বসে যায়, অবস্থান করছে অলরেডি বিধানসভাতে। আমার কথাটা মিলে গেল। তাহলে দেখবেন গান্ধী মূর্তি পদতলে বা কোনো জায়গায় বিধানসভায় করছে অলরেডি, অবস্থানে বসে যায়। অর্থাৎ এই গিমিক পলিটিক্স মমতা ব্যানার্জি জানে এবং তৃণমূল দলটা জানে। আপনি দেখুন, পশ্চিম বাংলা থেকে 29টা সাংসদ, তারা প্রোটেম স্পিকারের কাছে শপথ নিল। এই শপথ যখন নিল, বাংলায় নিয়েছে, কোনো আপত্তি নেই, বাংলায় নিতেই পারে। কিন্তু শপথ নিতে গিয়ে খেলা হবে কি? আবার শপথ নিতে গিয়ে জয় বাংলা তো একটা রোগের নাম। আপনার আমার কারোর যদি চোখ লাল হয়, কিরে তোর জয় বাংলা হয়েছে নাকি, এই তুই একটু সরে যা। তাহলে জয় বাংলা সেটা হচ্ছে একটা অসুখের নাম, আর জয় বাংলা এটা হচ্ছে বাংলাদেশের। সেটাকেই ওরা এখন শপথ পাঠে ওত নিয়েতে ইউজ করছে। আবার সার্কাসে যেমন জোকাররা বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে খেলা দেখায়, সংসদ ভবনটা এরা সার্কাস মনে করেছে। বাংলার কৃষ্টি, বাংলার কালচার, সোনার বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, সেই বাংলাকে আগেই মমতা ব্যানার্জি নষ্ট করে দিয়েছে। এখন আবার সংসদ ভবনকে কলুষিত করার চেষ্টা করছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, উনি তো ভোটে জিতেছেন,
সে চুরি করে হোক যাইভাবেই হোক আলটিমেটলি 22 থেকে 29টা আসন পেয়েছেন, তার মানে মানুষ তাকে ইয়ে করেছে, ভোট দিয়েছেন। কিন্তু তারপরেও এই ধরনের আচরণ একজন শিক্ষিত মহিলা এবং তার দলের যারা আছেন তারাও তো শিক্ষিত মোটামুটি, তাদের এই আচরণ মানে কেন করছেন এগুলো, মানে কিসের জন্য? আসল কথা, এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে এরা কেউ সাংসদ হবার যোগ্যতা নেই। সেই একটা বাংলায় কথা আছে, কুকুরের পেটে ঘি হজম হয় না, ঘি খেলে সে পায়খানা করে ফেলে, বমি করে ফেলে। তাই মমতা ব্যানার্জি যাদেরকে সাংসদ, এই যে ছায়নি লাগাও ছায়নি, এতে পাল তুলে দিয়ে বলে জিতে গেল। তো ওই ছায়নি ওখানে না ইংরেজি বলতে পারবে, না হিন্দি বলতে পারবে, আবার সিনেমার ডায়লগের মতো টানা সাই বলতেছি। তো ওরা গিয়ে কি করবি? আজকে ওরা 29টা সাংসদ পেয়ে, বাংলার 29টা সাংসদের কাজ কি? সাংসদ তার কাজ হচ্ছে তার এলাকার উন্নয়নের কথা, বাংলার উন্নয়নের কথা। কিন্তু ওরা কি করবে? ওরা দেখবে ওই ভেতরে ওই চই নটঙ্কি করতে দিচ্ছে না, চেল্লামিল্লি করবে, তারপরে বিল যখন পাস হবে ওয়াকআউট করবে, দিয়ে বাইরে এসে প্লাকেট নিয়ে যাবে। এরা তো শুধুমাত্র বাংলার উন্নয়নের কেউ হবে না। এই যে 29টা সাংসদ গেছে, শুধু আব্বা হুজুর আছে আর ওখানে গন্ডগোল করার জন্য আছে, আর প্লাকেট নিয়ে গান্ধী মূর্তি সংসদের বাইরে দাঁড়ানোর জন্য। একটা সাংসদ বাংলার উন্নয়নের কথা বলতে যাবে, কারণ কারণ এরা তো ওই বাংলার মানুষ পাঠিয়েছে, বাংলার মানুষের তো কিছু উন্নতি হবে না, হবে ওদের 1 লাখ টাকা মাইনে পাবে, ফোন পাবে, ফেসিলিটি পাবে, যা সাংসদের ফেসিলিটি নেয়ার আবার 5 লাখ ওরা তো পাবেই। অর্থাৎ এই শাইনির মতো বেকার মেয়েদেরকে সাংসদ বানিয়েছে। রচনা ব্যানার্জি আর চলছে না বাজার, সিনেমা থেকে বিদায়, চলো তুমি করে খাও। তারপরে যতগুলো সাংসদ গেছে সবই তো এইরকম, এই মৌয়া চুরি করার দায়ে সংসদ থেকে বিতাড়িত হয়ে গেল, দেশের সংবিধান লঙ্ঘিত করলো। সামান্য লিপস্টিক, ভ্যানিটি ব্যাগ, ফোনের লোক সামলাতে না পেরে সে সাংসদদের যে পাসওয়ার্ড দেওয়া হয় সেই পাসওয়ার্ডটা বাইরের দেশে পাচার, এক কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আর এক কোম্পানি হয়ে কথা বলল। সেই রকম সাংসদকে দিল্লির মতো সংসদ ভবন থেকে তাকে বিতাড়িত করল এথিক্স কমিটি সুপারিশে। সেই সাংসদ আবার নির্বাচিত হয়েছে, তা আবার ভ্যানিটি, তখন ভ্যানিটি ব্যাগ নিয়েছিল, এবারে অ্যাটাচি নেবে। আচ্ছা, এইভাবে কোনোদিন রাজ্যপালকে অপমান করা যায়? আমি ধরে নিচ্ছি যে আমি যুক্তিতর্কের খাতিরে মনে করছি যে বিধানসভাতে এসেই রাজ্যপাল ইয়ে করুন, তার জন্য তো অনুরোধ পত্র যেতে পারে, আবেদন করা যেতে পারে, কিন্তু এইভাবে রাজভবন নিরাপত্তাহীন মহিলাদের ক্ষেত্রে এই শব্দ বলছেন কে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, এটা বলা যায়? দেখুন, মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী, কিন্তু প্রিভিয়াস ওর রেকর্ড দেখুন তো, ও সাংসদ ছিল, যাদবপুর থেকে সাংসদ হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায়কে, তারপরে দক্ষিণ কলকাতা থেকে সাংসদ ছিল, বিজেপির সাথে গঠবন্ধন করে সাংসদ হয়েছিল। সাংসদের রেকর্ড অনুযায়ী বলছি, ইনি কি করছে? लालू प्रसाद जिज्ञेस করছে ममता दी का सिद्धांत के ऊपर मैं उंगली नहीं करता, लेकिन मुझे रेल मांगा था। तो बोले, वो बोलছে नहीं मैं नहीं रेल मांगा था, रेल मिलेगा। बोले नहीं मांगा था, नहीं मिलेगा, नहीं मांगा था, नहीं मिलेगा। तो গোটা স্বর্গ। এই মমতা ব্যানার্জি আজকে এনআরসি সিএনএ বিরোধিতা করছে, অথচ বামফ্রন্ট যখন এখানে ক্ষমতায়
উনি সাংসদ, এনআরসি সিএ চালু করতে হবে, তার জন্য ইয়ে করবে। এবং তার জন্য উনি স্পিকার, সংসদের স্পিকারকে উনি কাগজের ডালা ছুঁড়ে দেন। তাই ইনি চিরকালই নটঙ্কিবাজ। ইনি যখন কংগ্রেসে ছিল, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, কংগ্রেসের বিরুদ্ধে ইনি নটঙ্কি করেছে। ইনি যখন কংগ্রেসে ছিল, অজিত চৌধুরীকে যদি টিকিট দেওয়া হয়, শঙ্কর ঘোষকে যদি নদিয়া থেকে টিকিট দেওয়া হয়, আমি গলায় দড়ি দিয়ে নেবো বলে শাল জুড়িয়ে আত্মহত্যা করতে হবে। তো ইনি চিরকাল নটঙ্কি। আজকের শাসক দলে এসছে মুখ্যমন্ত্রী, কিন্তু প্রশাসক হিসাবে এই সরকার, এই মমতা ব্যানার্জি, এই দলটা আজকে ফেলেও এবং যেমন বাঁশ তেমন তার ঝাড়, তেমন তার পুঞ্জি। বাঁশ যেমন, তাদের ঝাড়ও সেরকম হচ্ছে। স্যার, আমার অন্যদিকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে হকার উচ্ছেদ। গত বছর আমরা আমাদের সংবাদে দেখিয়েছিলাম যে পৌরসভা থেকে টাকা নিয়ে হকারদেরকে বসানো হচ্ছে কংক্রিটের, মানে লোহার যে ইয়েগুলো হয়, রডগুলো হয়, সেগুলো দিয়ে কংক্রিটের করে দেওয়া হচ্ছে গড়িয়াহাট থেকে হাতিবাগান। আমরা দেখিয়েছিলাম, মমতা ব্যানার্জি চুপ ছিলেন, টাকা চলে গেছিল পুরসভার কাছে। মমতা ব্যানার্জি আজকে বলছেন যে সবাইকে উচ্ছেদ করতে হবে, বাট কিছু কিছু জায়গায় করা যাবে না। সেটা হচ্ছে কারা, যাদের মুসলিমদের যে সমস্ত এলাকা আছে সেখানে কিন্তু কোনো রকম উচ্ছেদ হচ্ছে না। বলা হচ্ছে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক, ফুটপাতে দোকান করো। এটা দুরকম আচরণ হচ্ছে না? এটা তো গুরুতর। মমতা ব্যানার্জি তো সবসময় দুরকম আচরণ করে, সব সময় দুরকমের আচরণ। এবং মমতা ব্যানার্জি যখন মুসলমান পাড়া যায় তখন বলে আল্লাহর কসম খাচ্ছি, আবার যখন হিন্দু পাড়া যায় তখন বলে আমি সাত্বিক ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্যানার্জি পরিবারের মেয়ে, যা দেবী সর্বভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। অর্থাৎ মমতা ব্যানার্জি ডুয়েল পলিটিক্স। আপনি দেখুন, মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেতা, মানে বিরোধী পক্ষে ছিলেন, রিজওয়ান বলে একটা ছেলে টরি কোম্পানির মেয়ের সাথে লাভ অ্যাফেয়ার্স হয়ে গেছিল। তার কিছুদিন পরে লাভ অ্যাফেয়ার্স হওয়ার পরে দেখা গেল রিজওয়ানের মৃতদেহ পাওয়া গেল রেল লাইনের ধারে। মমতা ব্যানার্জি কি করলো, ওইটাকে ক্যাচ করে মুসলমানদের খেপিয়ে দিল, সুশ্রুতি দিল মুসলমান। আবার ক্ষমতায় আসার পরে রিজওয়ানের ভাইকে টিকিট দিল, এমএলএ করে দিল। অর্থাৎ চিরকাল মমতা ব্যানার্জি একটা টান পলিটিক্স করে, আর প্রশাসনে বসেও সেই টান পলিটিক্স করছে। অর্থাৎ ডবল বেলে খেলছে। একই সংবিধান, একই আইন, একই সব। আপনি দেখুন, ইমাম ভাতা দেয় কত? 4000 টাকা। মুয়াজ্জিন ভাতা দেয় কত? 2000। ঠিক একইভাবে পুরোহিতদের ভাতা কত? 1500। মুসলমানদের ক্ষেত্রে ভাতা 4-2, হিন্দুদের ক্ষেত্রে 1500। হোয়াট ইজ দিস? হয় নাকি? অর্থাৎ ইনার কাছে সবই সম্ভব। এ না বিয়ে কানা এর মাফ করে দেবে। স্যার, একটা মানে শেষ প্রশ্ন করবো আপনার কাছে, যেটা হচ্ছে এই যে সমস্ত হকাররা টাকা দিয়ে বসেছিলেন, যারা আশা করেছিল যে আর কোনোদিন তাদেরকে উঠতে হবে না হয়তো এখান থেকে, আজকে তারা কান্নাকাটি করছে, চোখের জল বেরিয়ে আসছে, তারা কিভাবে সংসার চালাবে এই রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একবারও দেখবেন না মমতা ব্যানার্জি মানবিক মুখ থেকে? মমতা ব্যানার্জি সত্যি করে যদি প্রশাসক হয়, বাংলার মুখ্যমন্ত্রী হয়, তাহলে হকার যদি উচ্ছেদই করতে হয় জনসাধারণের স্বার্থে,
মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল, তা যে সমস্ত জায়গা দিয়ে রেল লাইন যাচ্ছিল তাদেরকে উচ্ছেদ করতে, অনেক বস্তি উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের কথা বলি। আজকে সেই হকারদেরকে যেখানে উচ্ছেদ করুক, হকার যদি উচ্ছেদ করতে হয় তাহলে প্রথম শুরু করা দরকার রাজাবাজার, প্রথম শুরু করা দরকার নিউ মার্কেট, প্রথম শুরু করা দরকার গার্ডেন রিচ, প্রথম শুরু করা দরকার খিদিরপুর, এবং তারপরে আরো অন্যান্য প্রথম শুরু করা দরকার উল্টোডাঙ্গা। এই সমস্ত জায়গা দিয়ে শুরু করুক, তারপরে তো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, কলকাতা দিয়েই শুরু হোক না, কলকাতা দিয়েই শুরু হোক না, রাজাবাজার দিয়ে শুরু হোক না, নাখোদা মসজিদ এলাকা শুরু হোক না, হাঁটা যায় না, কিন্তু ওখানে যাবে না, কারণ বিড়াল নরম জায়গায় পায়খানা করে, শক্ত জায়গায় করবে না, কারণ ওখানে গেলে মুসলমান ভোট কেটে যাবে, আর মুসলমানদের ওকে ক্ষমতায় রেখেছে, তাই হিন্দু এলাকায় বুলডোজার চালাও, মুসলমানদেরকে সেফটি দাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা যেটা তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে রাজভবনকে যেভাবে কুলসিত করার চেষ্টা করা হচ্ছে, একটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেটা হচ্ছে রাজভবন এবং তার সাথে মুখ্যমন্ত্রী, দুজনের যে লড়াই, সংবিধানের একটা বড় প্রবলেম আনার চেষ্টা চলছে, এটা কিন্তু আমরা গতকালও বলেছি দর্শক, এবং আজকে বিশিষ্ট আইনজীবী তিনিও কিন্তু একই কথা বললেন। এবং শুধু তাই নয়, হকার নিয়ে যেভাবে একের পর এক উচ্ছেদ চলছে, আমরা গত বছর বারবার করে দেখিয়েছিলাম যে কিভাবে পয়সার বিনিময়ে রাস্তার ধারে হকারকে বসানো হচ্ছে স্থায়ীভাবে, তাহলে আজকে কেন হকার উচ্ছেদ হচ্ছে? এই প্রশ্নই কিন্তু রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিমহলের বহু মানুষ তুলছেন। দর্শক, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই সংবাদ। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব।